সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? আমি হাসান কবির, সহকারী শিক্ষক, জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়। এই মুহূর্তে আমি পাশে রয়েছে আমার প্রিয় ছাত্র দেবসারথী তীর্থ, দশম শ্রেণীর একজন শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী। তো আসলে একটা স্মরণীয় দিনকে ক্যামেরাবন্দি করার জন্য শত ব্যস্ততার মধ্য দিয়ে হলেও আমি দেবকে কাছে পেয়েছি। এই মুহূর্তে তার কাছে আমার অনেক কিছুই প্রশ্ন। যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, বেশ কিছু জিনিস এখানে ডিসপ্লে করা হয়েছে, বেশ কিছু ট্রফি। এই ট্রফি একটা রহস্য রয়েছে, এই রহস্য কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। তো যাই হোক, দেব তুমি কেমন আছো? এই তো স্যার, আমি ভালোই আছি মোটামুটি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো যাই হোক, তোমার তো আজকের দিনটা মনে হচ্ছে খুবই স্মরণীয় দিন, তাই না? জি স্যার, খুবই স্মরণীয়। এই দিনটা বলতে কোন দিনটাকে বলতেছো? আমি এই 10ই মার্চ 2025 এই দিনটার কথা বলতেছি। আসলে সক্রিয় দর্শক, আজকে 10ই মার্চ। এই দিনটি দেবের জন্য আরেকটি মাইল ফলক। এই মাইল ফলকে তার মনের মধ্যে যে এই মুহূর্তে যে অনুভূতিগুলো এখানে কাজ করতেছে, সেই অনুভূতিগুলোই আপনাদের সামনে উপস্থাপন করা। তো আজকে এই ট্রফি যে আমরা দেখতে পাচ্ছি, এই ট্রফিগুলো আসলে কিসের বলো তো একটু আমাকে যদি বলো। এগুলো হচ্ছে আমাদের বিতর্ক প্রতিযোগিতা, জাতীয় পর্যায়ে ফাইনাল রাউন্ডের আমাদের বিতর্ক প্রতিযোগিতার ট্রফি। আচ্ছা, এখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো সুপ্রিয় দর্শক, জাতীয় পর্বে ব্র্যাকের যে আন্ত স্কুলগুলো রয়েছে, এই স্কুলগুলোতে 2024 সাল থেকে রুট লেভেলে বিতর্ক হতে 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 আজকের এই দিনটাতে একেবারে সমাপ্তি হয়ে গেল। এই বছর 2024 থেকে 2025 সেই হাঁটি হাঁটি পা পা করে আজকের এই বিতর্কে ফাইনাল মঞ্চে এসে জলঢাকা মাধ্যমিক বিদ্যালয় ব্র্যাক এর যে শিক্ষার্থী দেবসারথী তীর্থ এবং তার যে দল আজকে অসাধারণ পারফর্ম করে এই ট্রফিগুলো কিন্তু ছিনিয়ে এনেছে। তো যাই হোক, এই ট্রফি পাওয়াটার মজাটা আসলে যারাই অর্জন করেছে তারাই কিন্তু এই মজাটা আসলে অনুধাবন করতে পারে। তো দেব, আসলে এটা কিভাবে সম্ভব? আমি এত বড় একটা ব্র্যাকের মতো একটা ব্র্যান্ড, এই বিতর্ক ঢাকার একেবারে শেষ মোমেন্টে তোমরা কিভাবে আসলে এবং কি বিষয় ছিল, সে বিষয়ের উপরে কি ডিবেট করে তোমরা এই পুরস্কারকে ছিনিয়ে নিলে, একটু যদি এই সম্পর্কে বলো যে টপিকস কি ছিল এবং এটা কোথা থেকে কিভাবে হলো এবং আজকে কি ফলাফলটা হয়েছিল এবং আজকের যে অনুভূতিটা তোমার, এইটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি। তো ধন্যবাদ স্যারকে, তার ভিডিওতে আমাকে একটা অংশ করে নেওয়ার জন্য, আমাকে একটা অপরচুনিটি দিলেন স্যার তার কন্টেন্টে আমাকে রাখার। তো তাকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে আজকে যে বিতর্কের টপিকটা ছিল সেটা হচ্ছে আমাদের নারীর ক্ষমতায়নে প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চাইতে অর্থনৈতিক স্বাধীনতা গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে টপিকটির বিপক্ষে ছিলাম। আমাদের দলে যে বক্তারা ছিল তারা হচ্ছে, প্রথম বক্তা হিসেবে ছিল আমাদের উর্মিলা রয়, দ্বিতীয় বক্তা হিসেবে ছিল প্রাপ্তি রয় তৃষা, দলনেতা হিসেবে ছিলাম আমি দেবসারথী তীর্থ, আমাদের সহকারী হিসেবে ছিল রুদ্রনী রয় এবং লিজা, আর আমাদের আরেকজন সহকারী হিসেবে ছিল, উনি ছিলেন ফাতেমা। তো আমাদের এই দল মোটামুটি আমরা অংশগ্রহণ করি। আর আমাদের আসলে এই বিতর্কটা হওয়ার কথা ছিল আমাদের 2024 সালে, বাট কিছু প্রবলেমের কারণে আমরা আমাদের রাজনৈতিক কিছু সমস্যার কারণে একটা টাইম ওয়েস্টেজ হয়। অবশেষে ফাইনালি 2025 সালে এই ডিবেট এটা ডিলে হয় একটু। আর আমাদের 2025 সালে জানানো হয় বছরের শুরুতেই। হাসান স্যার আমাদেরকে জানিয়েছিল বছরের শুরুতে ভর্তির আগে যে বাবা, তোমাদের ডিবেট হবে ফেব্রুয়ারি মাসে, তোমার প্রিপারেশন নাও। তো হুট করে এই প্রিপারেশন নেওয়া একটু ঝামেলা হয়ে যায়। বাট কোনো কিছু অসম্ভব নয় যদি না সেটা সম্ভব করার চেষ্টা করা হয়। তো ব্র্যাক কোনো অসম্ভব জিনিস ছিল না। ব্র্যাক আমাদেরকে অপরচুনিটি দিয়েছে, সেটাকে আমরা কাজে লাগিয়েছি, বাস্তবায়ন করার চেষ্টা করেছি। এইটাই কাজ। কারণ সুযোগ, কেউ কখনো সুযোগ দেয় না, সুযোগ নিয়ে করে নিতে হয়। ব্র্যাক আমাদেরকে সেই সুযোগ দিয়েছে, আমরা সেই সুযোগকে কাজে লাগিয়েছি, আসলে এইটাই। আর আমাদেরকে যখন বলা হয় যে তোমাদের প্রিপারেশন নিতে হবে, তোমাদের বিতর্ক করা হবে, আমাদের 13টা হাই স্কুল রয়েছে ব্র্যাকের মাধ্যমিক পর্যায়ে। তো এই প্রত্যেকটা স্কুল থেকে 600+ বিতার্কিক আমাদের স্টুডেন্ট, এদের সাথে বিতর্ক করে আমরা যে 5 জন
বা এই 6 জন যে সিলেক্টেড হয়ে আজকে এই জাতীয় পর্যায়ে যে টোটাল যে 10 জন আমরা প্রতিপক্ষ সহ আসতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার একটা। আসলে সুপ্রিয় দর্শক, এইরকম মোমেন্ট ভিডিও অনেক রয়েছে যেগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে একটু সাক্ষাৎকার পর্ব, যেহেতু আসলে এই সময়টা উচ্ছ্বসিত সময়, এই সময়টাকে একটু ক্যামেরা বন্দি করতেছি। তো শুধু আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, শুধু বিতর্ক করে দেব সফল হয়নি। দেবের আরও অসাধারণ কিছু পারফরমেন্স রয়েছে, যে পারফরমেন্সগুলো আসলে সত্যি মুগ্ধ করার মতো, যেগুলো আপনাকে একটু জাস্ট খালি একটু হেডিং করে রাখতেছি। ওর একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে রোবট আবিষ্কার করেছে। ভাবতে পারেন যে এই 10ম শ্রেণীর শিক্ষার্থী দেব একটা গ্রাম প্রত্যন্ত অঞ্চলের থেকে, এখান থেকে কোন চিন্তা চেতনায় সে রোবট আবিষ্কার করেছে, এবং ব্রাকে এটা নিয়ে বেশ মানে একটা উত্তেজিত মুভমেন্ট কাজ করতেছে, যে তাকে নিয়ে চিন্তা করা হচ্ছে যে তাকে আরও কোনো ভালো কোনো গবেষণাগারে নিযুক্ত করে তার জীবনটাকে, কেরিয়ারটাকে পাল্টে দেওয়া যায় কিনা। সে যে আসলে একজন ভালো বিতার্কিক, এবং তার টিম যে অসাধারণ পারফর্ম করেছে, তারা এই হাঁটি পা করে যে খেলাটা দেখালো, আজকের যে এই ট্রফিটা ছিনিয়ে নিয়ে আসলো। প্রতিপক্ষ ছিল চুয়াডাঙ্গা, জানিয়ে রাখি। এখানে চুয়াডাঙ্গাও কিন্তু অসাধারণ ডিবেট করেছে। তো টপিকসটা এ যেমন বাংলা ডিবেট করতে পারে, ইংরেজিতেও ভালো ডিবেট করতে পারে, এরকম অসাধারণ গুণ এই অল্প বয়স্ক ছেলে, অর্থাৎ 10ম শ্রেণীর ছাত্র। ভাবতে পারেন যে এতগুলো অর্জন, অ্যাচিভমেন্ট, এবং পড়াশোনায় কিন্তু কোনো অংশে কম না, কিন্তু সে বরাবরই ভালো রেজাল্ট করে থাকে, এটা আমরা জেনে থাকি। এত কিছু প্রতিবন্ধকতা, এত কিছু সেই বয়সে লোড নিয়ে নিজেকে যে তৈরি করতে যাচ্ছে, এটা আসলে অনুপ্রেরণার একটা বিষয়। তো আমরা সেই দিকটা না, যে আজকের যে ডিবেটের বিষয়টা ছিল সেই দিকেই আমরা যাচ্ছি। তো ডিবেটের বিষয়টা আপনারা বুঝতেই পেরেছেন যে নারী ক্ষমতায়ন মূল টপিকস। এক পক্ষ বলছে যে অর্থনৈতিক স্বাধীনতা দিলেই নারী ক্ষমতায়ন নিশ্চিত হবে, আর এক পক্ষ বলছিল যে যেটা জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়ে যে বিজয়টা ছিনিয়ে এনেছে, সেই পক্ষটা ছিল যে প্রচলিত যে সামাজিক দৃষ্টিভঙ্গি, যে নারীর ক্ষমতায়ন যে নিশ্চিত করতে পারছে না, এটার কারণে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন যতক্ষণ হবে না, ততক্ষণ নারী ক্ষমতায়ন নিশ্চিত হবে না। এই পক্ষে, অর্থাৎ এটি বিপক্ষ একটা বিষয় ছিল, এই বিপক্ষে অবস্থান করে তারা কিন্তু ফাইনালি জয়ের মালা কিন্তু ছিনিয়ে নিয়েছে। তো এখানে একটু জানতে চাচ্ছি যে নারী ক্ষমতায়ন তুমি একজন ছেলে হয়ে কিভাবে আসলে এক্সপেক্ট করতেছো, নারীর জন্য ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে, এটার আবার প্রচলিত দৃষ্টিভঙ্গি আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, সেটাকে ওভারকাম কিভাবে করা যাবে, এবং এটা ওভারকাম করে কিভাবে নারী ক্ষমতায়ন নিশ্চিত হবে, এই যে চিন্তা চেতনাগুলো তোমার মধ্যে কাজ করলো, আবার এটাকে ফির বাস্তবায়ন করে সেটাকে আসলে সেই অডিয়েন্সকে, সেই বিচারক মণ্ডলীর কাছে সেটা দাঁড় করিয়ে বোঝাতে যে সক্ষম হলে অবশেষে এটা তোমার পক্ষেই রায় আসলো। তো আসলে এটা অসাধারণ। এখন আমি জানতে চাচ্ছি যে তুমি একজন ছেলে হিসেবে নারী ক্ষমতায়ন কেন চাচ্ছ? তো মূলত প্রথমত হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে নারী ক্ষমতায়নটা মূলত কি। নারী ক্ষমতায়ন মানে মূলত বোঝানো হচ্ছে নারীর অধিকার, তার সমতা, তাদের মতামত, এগুলোকে গুরুত্ব দেওয়া, তাদের এগুলোর অধিকারটা নিশ্চিত করা। এটা আমাদের সকলের দায়িত্ব। কেননা কেউ কখনো চাইবে না তার মা বোন নির্যাতিত হোক, অপমানিত হোক বা ধর্ষিত হোক, কারণ এটা কোনো নারীর জন্যই মানে আশীর্বাদ স্বরূপ নয়। তো সেই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমাদের দেশে নারীরা গৃহস্থলী থেকে শুরু করে কর্মসংস্থান প্রত্যেকটা জায়গায় বৈষম্যর শিকার। আজকে আমি আমার মা বোন যদি নির্যাতিত হয়, আমি কিন্তু সহ্য করবো না। আমি সচেতন হতে পারি, তাহলে আমরা আমাদের সমাজের দৃষ্টিকোণ বদলাতে পারবো। কারণ আজকে আমাদের সমাজ কিন্তু নারীদের ব্যাংক ব্যালেন্সের দিকে নয়, আজকে আমাদের সমাজ কিন্তু নারীদের পোশাকের দিকে তাকায় আছে। আজকে আমাদের সমাজে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য কিন্তু আজকে আমাদের নারীদেরকে মানে নারী হিসেবে নয়, তারা আমাদের নারীদেরকে দেখতে শিখেছে শুধুমাত্র একটা দায়িত্ব পালনের যন্ত্র হিসেবে। তো এই যে আমাদের দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা শুধুমাত্র এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য কিন্তু হচ্ছে। তাদেরকে দুর্বল ভাবা হচ্ছে, তাদেরকে অক্ষম ভাবা হচ্ছে, কিন্তু এটা তো নয়। কারণ অনেক নারী আছে যারা পুরুষদের থেকেও ট্যালেন্টেড। রুয়ান্ডার উদাহরণ দেখেন, যেখানে যে দেশ গৃহযুদ্ধে মানে বিধ্বস্ত ছিল, সেই দেশে আজকে 60% নারী শুধুমাত্র আসন দখল করে আছে আজকে তারা সংসদে। আর যেখানে আমাদের বাংলাদেশে শুধুমাত্র 50টি আসন সংরক্ষিত রাখা হয়েছে নারীদের জন্য। তো এই 50টি আসন কি আজকে আমাদের বাংলাদেশের নারীদের কি মানে সমান সুযোগ করে দেওয়ার জন্য একটি মাধ্যম, নাকি তাদেরকে ভোটের লড়াই থেকে সরিয়ে আনার একটি কৌশল?
আবার একজন নারী আছে কর্মজীবী হয়েও কিন্তু তিনি বাড়ির কাজ করছে, অপরদিকে একজন পুরুষ কর্মজীবী কিন্তু আসলে এই নিয়মটা বাধ্যতামূলক নয়। আমি একটু বলতে চাচ্ছি যে তুমি চাচ্ছ যে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হোক, নারীরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে যদি পুরুষের পাশাপাশি ভূমিকা রাখে তাহলে পরিবার, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রেই উন্নতি বা একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে আসবে। তো যাই হোক, এই দেশ মানুষের যে অর্থনৈতিক যে প্রতিবন্ধকতাটা সেটাও কাটিয়ে উঠবে এবং প্রত্যেকটি পরিবার সুখী সমৃদ্ধিশালী হবে। দেব যেটা বলতে চাচ্ছিল আপনারা বুঝতেই পেরেছেন যে সে চায় না যে আসলে আমার মা বাবা, মা বোন যদি সুরক্ষার চাই আমি, তাদের যদি কোনো রকম বৈষম্য না হয় সেটা যদি আমি চাই, তাহলে অন্য নারীরা কেন পাবে না? তো অন্যদের ক্ষেত্রে এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই ডিবেটের ফাংশনটা মূলত ছিল। তো তারা বুঝাতে সক্ষম হয়েছে যে প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি নারীকে পিছিয়ে রেখেছে, তাই এই পিছিয়ে থাকার ক্ষেত্রে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার মানে নারী ক্ষমতায়ন মানে এইটা না যে নারী ক্ষমতায়ন বলতে আমরা বুঝতেছি যে যে নারীদের যে ব্যক্তি স্বাধীনতা, তাদের যে নিজস্ব মতামতের যে স্বাধীনতা, তাদের যে নিজস্ব চিন্তা চেতনার যে প্রতিফলন, এই যে যেটা নারীরা পায় না আদৌ, অনেক কিছু প্রতিবন্ধকতা পেরিয়ে তাদেরকে টিকে থাকতে হয়। তো এইটাই মূলত বিষয় ছিল, এই অধিকারটা যেন তাদের প্রতিষ্ঠা হয় এবং বাংলাদেশ যাতে এগিয়ে যেতে পারে এবং তাদের পরিবারগুলো যেন সুগঠিতভাবে তৈরি হতে পারে। তো সেই দিকটাকে খেয়াল করেই কিন্তু আজকে বিপক্ষ দল হিসেবে দেব এবং দেবের দল তুমুল একটা লড়াই করে গেছে, যেটা আপনারা দেখতে পারবেন যে আরো কি কি অসাধারণ বিষয়গুলো ছিল, যে বিষয়গুলো বিচারকরা বুঝে এটাতেই রায় দিয়ে আজকের এই বিজয়ী ট্রফি কিন্তু ছিনিয়ে আনতে সক্ষম হলো। তো দেব যেহেতু এটা চাচ্ছে, সেক্ষেত্রে আপনারা যারা পুরুষ সমাজ রয়েছেন, আমরা এটার মাঝে অ্যাওয়ার্ড করতে চাই যে সবার মা বোনদের প্রতি রেসপেক্ট, শ্রদ্ধাবোধ এইটা যেন থাকে, এই এবং তাদেরও যেন একটা পুরুষরা যেমন স্বাধীনভাবে বেঁচে থাকতে ভালোবাসে, তারাও কিন্তু ভালোবাসে, সেটা যেন প্রতিষ্ঠা হয়। এটাই কিন্তু দেব তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছিল, তাই কি না? আচ্ছা, তো যাই হোক, এখন তো সর্বোপরি কথা হচ্ছে যে দেবের এই অসাধারণ পারফরমেন্সের যে একটা ট্রফি এখানে দেখতে পাচ্ছেন, যে বিশাল বিশাল মানে একটা ট্রফি, এই যে ট্রফিটা ছিনিয়ে এনেছে, আসলে সে গর্ববোধ করতেছে যে আসলে আমি এরকম একটা ব্র্যাকের অ্যারেঞ্জমেন্টে আমি পার্টিসিপেট করে বিজয় এনে যে সমাজকে বোঝাতে সক্ষম হয়েছি ডিবেটের মধ্য দিয়ে বা সচেতনতা ছড়িয়ে দিতে পেরেছি, এটাতে সে আনন্দিত। এবং এই মুহূর্তে তোমার বাবা মা কি মনে করতেছে? তুমি তো এখনো ঢাকায়। মানে আমি তো এখানে 6 তারিখে গিয়েছিলাম, তো 6 তারিখে আমাদের আসাটা হয়েছে ভোরবেলায় আমরা রওনা দিই। তো বাবা আমাকে ভোরেই আপনাদের কাছে আমাকে দিয়ে যায়। তো তখন থেকে তাদের একটা এক্সপেকটেশন ছিল যে দেব কিছু একটা করবে বা করতে হবে, কেননা আমি আমার জাতীয় পর্যায়ে ডিবেটে শুধুমাত্র জাতীয় পর্যায়ে এটা আমার ফার্স্ট টাইম। তো আবার ব্রাকের মতো একটা অর্গানাইজার, যারা অনেক বড় একটা অর্গানাইজেশন, এরা এটা অর্গানাইজ করছে এবং আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে তারা, আর তাদেরকে তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। কারণ আমি হয়তো যদি জলঢাকা ব্রাক মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি না হইতাম, আজকে এই সুযোগটা পাইতাম না। আবার আজকে যদি ব্রাক না থাকতো, তাহলে আমি আজকে বিতর্কের সুযোগটাই পাইতাম না। আমি আসলে সেই মুহূর্তে খুবই গর্বিত ফিল করতেছে যে ব্রাকে ভর্তি হয়ে তারা এইরকম একটা অপরচুনিটি সৃষ্টি হয়েছে, যেটা অন্যান্য স্কুলরা হয়তো বা পাচ্ছেই না। সেখান থেকে সে গর্বিত মনে করতেছে, ধন্যবাদ জানাচ্ছে সেই অর্গানাইজার ব্রাককে। তো যাই হোক, এরকম আরও তোমাকে দেখে যে বাকি শিক্ষার্থীরা রয়েছে, তারাও কিন্তু উদ্বুদ্ধ হবে। তোমরা শেষ ব্যাচ, তোমাদের এটা স্মৃতি হয়ে থাকলো স্কুলের জন্য। এটা আমি আসলে এটা তুমি হয়তো থাকবে না, আমরা হয়তো বা দেখবো না, সময়ের ব্যবধানে এক স্থান থেকে আরেক স্থানে যেতেই হবে, কিন্তু এই কৃতিত্বগুলো কিন্তু পড়ে থাকবে, তাই তো? এটাই তোমাকে অনুপ্রাণিত করবে। তো যাই হোক, সর্বোপরি যেটা ভালো লাগছে এই মুহূর্তে আমাকে, আমার যে প্রিয় শিক্ষার্থীদের, যে এই যে এত গুণের অধিকারী, যেটা আমরাও আসলে এই বয়সে এগুলো চিন্তাও করি না, এগুলো পাওয়া তো দূরেই থাকে আসলে। তো আসলে মানুষের চেষ্টা যদি থাকে মনের মধ্যে এবং যদি চিন্তা চেতনা বা পরিশ্রম সাধনা যদি থাকে, আসলে মানুষের অসাধ্য বলে কোনো কিছু নাই। মানুষ সব কিছুই অর্জন করতে পারে, কিন্তু তবে পরিবেশ দিতে হবে। তো পরিবেশ পেয়ে সে ধন্য
এবং সে আরও এগিয়ে যাবে এবং আরও অনেক নতুন নতুন গল্প আছে তার মাঝে, যেগুলো আমরা হয়তো সময়ের ব্যবধানে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। আমরা অন্য কোনো দিন হয়তো বা আপনাদের সামনে মিট হব। তো যাই হোক, দেব, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। তোমার জীবনের কেরিয়ারের স্বপ্নগুলো যেন প্রত্যেকটা ধাপে ধাপে কিছু প্রতিবন্ধকতা আসলেও সেটাকে যেন ওভারকাম করে তুমি সফলতার দিকে যাও। আমি অ্যাজ এ টিচার হিসাবে তোমার এই কামনা করছি, এবং আপনারাও সুপ্রিয় দর্শক তাকে উৎসাহিত করবেন এবং সে যেন আরও এগিয়ে যেতে পারে, এবং তাকে দেখেও যেন আমাদের পরবর্তী জেনারেশন যারা আসতেছে তারা যেন অনুপ্রাণিত হয় যে দেব পারলে আমরা পারবো না কেন। তো এই প্রশ্নবিদ্ধটা যেন সবার মধ্যেই কাজ করে এবং এই শিক্ষার্থীরাও যেন এগিয়ে আসতে পারে, এবং বিভিন্ন পড়াশোনার পাশাপাশি এগুলো আসলে একটা আনন্দদায়ক বিষয়, এবং বহুমুখী চিন্তা চেতনা নিয়ে যে এগিয়ে যাওয়ার যে আত্মপ্রত্যয়, এটা কিন্তু চারটিখানি কথা না। এর জন্য সময় দিতে হবে, হ্যাঁ, একাগ্রভাবে চিন্তা চেতনা করে নিজের লাইফ সেটেল নিয়ে চিন্তা করতে হবে। তো যাই হোক, এই দেবকে দেখে আশা করছি, এই অবস্থানগুলো দেখে আশা করছি যে আপনারাও অনুপ্রাণিত হবেন, আপনাদের সন্তানদেরকেও সেই দিকেই এগিয়ে নিয়ে যাবেন, তারাও যেন উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। তো যাই হোক, সর্বোপরি আজকে আর বেশি সময় নিচ্ছি না। দেবের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ তোমাকে।